আচ্ছা, আজকে ক্লাস শুরু করতেছি। উম, আজকে হলো ক্লাস 7। প্রথমে আমরা দুইটা ফাইল ক্রিয়েট করব, index.html এবং style.css। আচ্ছা, আগে ফাইলগুলো আমরা কেটে দেই। তো জেন কোডিং আমরা ইনস্টল করলাম, এই জন্য আমরা এটাকে কেটে আমরা আবার নতুন করে নোটপ্যাডটাকে ওপেন করতেছি। সিএসএসটা তো লিংক করতে পারেন সবাই। আচ্ছা, দেখেন একটা জিনিস, আহ, আমরা আসলে এই টেমপ্লেটটার ডিজাইন করতেছি, কিছু জিনিস আমরা সিএসএস এ বাদ দিয়ে আসছি, যে সেই জিনিসগুলা এখানে আবার মানে যেটা বাদ দিছি সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। এজন্য বেশ নতুন অনেক কিছুই এখানে আসবে। আচ্ছা, আমাদের ডিজাইনটা করা ছিল, আমি তো পিসিটা চেঞ্জ করে ফেলছি আমরা। ঠিক আছে, তো লেআউটটা তো আমাদের মোটামুটি সবার ধারণা হয়ে গেছে। তারপরও আবার লেআউটটা একটু দেখে নিই যে আমরা কিরকম একটা ডিজাইন করতেছি। দেখেন আমাদের ডিজাইনটা খুব সিম্পল একটা ডিজাইন করব, একটা ওয়েবসাইট যেরকম হয়। সাপোজ ধরে নিই এই যে এটা এটা একটা ওয়েব পেজ। তো একটা ওয়েব পেজের ভিতরে একটা হেডার এরিয়া থাকে। উম, তো এটা হেডার এরিয়া, এটা মেনু এরিয়া, এটা স্লাইডার এরিয়া, এটা ফুটার এরিয়া, আর এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। ঠিক আছে, তো এই এই লেআউটটা দেখে আমরা এখন একটা মানে সিম্পল একটা সাইট আমরা ডিজাইন করব। তো দেখেন একটা হেডারে কি থাকে, একটা হেডারে থাকে লোগো থাকে। তো এখানে আমরা একটা লোগো সেট করব, তারপরে আমরা মেনু করব, প্রথম কাজ আমাদের যেটা। আচ্ছা, প্রথমে দেখেন একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করতে যাব তখন আমরা ওয়েবসাইটটাকে, ওয়েবসাইটে কয়টা পার্ট আছে সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। জিনিসটা খুবই সহজ। আচ্ছা, এখানে দেখেন, এখানে হেডার এটা একটা পার্ট, এখানে মেনু, মেনু একটা পার্ট, এখানে এই যে স্লাইডার এরিয়া এটা একটা পার্ট, এবং এখানে যে কন্টেন্ট, কন্টেন্টটা একটা পার্ট। তাহলে এবং নিচে যে ফুটার এরিয়াটা আছে এটা একটা পার্ট। তাহলে টোটাল বলেন তো কয়টা পার্ট আছে? টোটাল 5টা পার্ট আছে। ঠিক আছে, আবার এখানে যখন যাব এটা হচ্ছে কি আপনার কন্টেন্ট এরিয়ার ভিতরে 2টা পার্ট। এটা হলো কন্টেন্ট এরিয়ার ভিতরে। তখন আমরা যখন কন্টেন্ট এরিয়ার ভিতরে যাব তখন আমরা এটাকে আবার 2টা পার্ট করব। কিন্তু আমাদের মূল ওয়েবসাইটটা আছে 5টা ভাগে ভাগ আছে। তাহলে আমরা এখানে দেখেন আমরা 5টা ডিভ নিব,
5টা পার্টের জন্য আমরা 5টা ডিপ নিব। 5টা ডিপ বলতে 5টা ডিভিশন, মানে 5টা অংশ। এবং প্রত্যেকটা অংশের জন্য আমরা ক্লাস ব্যবহার করব। এখন থেকে দেখবেন যে একটা ডিজাইন লেআউটটা কিরকম হয়। তো প্রথমে আমরা একটা মেইন কন্টেইনার নিব। মেইন, আচ্ছা বলেন তো এখানে এই মেইন কন্টেইনারটি কি? ক্লাস। এটা একটা ক্লাস। এই মেইন কন্টেইনারের ভিতরে আমরা, আমাদের ওয়েবসাইটটা কয়টা পার্ট আছে? 5টা পার্ট। তাহলে একটু খেয়াল করেন যে মেইন কন্টেইনার বলতে কিন্তু আমরা এই পুরা ওয়েব কন্টেইনারটাকে বুঝতেছি, এই পুরা পেজের কন্টেইনারটাকে বুঝতেছি, এবং এই কন্টেইনারের ভিতরে আমরা 5টা পার্ট করব। তাহলে আসেন, প্রথমটা কি? হেডার। তো HTML5 এ হেডার একটা ট্যাগ আছে। তো হেডারের জন্য আমরা হেডার ট্যাগটা ইউজ করব, এটা খুব স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা যদি ডিভ ইউজ করি সেটাও হবে, কিন্তু আমরা মানে মোটামুটি যেখানে যে জিনিসগুলো ব্যবহার করা উচিত আমরা সেখানে সেই জিনিসগুলো ব্যবহার করা শিখব। বুঝতে পারছেন এটা? তাহলে আমরা হেডার এরিয়া একটা করলাম। আচ্ছা, মেনুর জন্য nav একটা ট্যাগ আছে, nav। তারপরে আছে কি? স্লাইডার এরিয়া। ওটার জন্য আমরা ইউজ করব সেকশন। তারপরে আছে কি? আর আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আমরা কিন্তু যে কোনো নাম ব্যবহার করতে পারি। কোন ক্ষেত্রে? ক্লাস। আমরা এখানে কি এটা ক্লাস লিখলাম না, এটা একটা ক্লাস লিখলাম, এবং এই ক্লাসের নাম আমরা আমাদের ইচ্ছা মতন দিতে পারি। মেইন কন্টেন্ট এরিয়ার পরে কি আছে? ফুটার। ফুটার নামে একটা ট্যাগ আছে। তাহলে এখন আবার জিনিসটা আমি বুঝাই। আমরা এটা মনে করেন পুরা আমাদের একটা ওয়েব পেজ, এবং এই ওয়েব পেজটাকে আমরা মেইন কন্টেইনার হিসেবে নিছি, এবং এই মেইন কন্টেইনারের ভিতরে আমরা আমাদের ডিজাইনটা করব। সেই ডিজাইনের কয়টা পার্ট আছে? 5টা পার্ট আছে। সেই 5টা পার্টকে আমরা 5টা ট্যাগের ভিতরে নিলাম। হেডারটাকে আমরা হেডার ট্যাগের ভিতরে নিলাম, মেনুটাকে আমরা ন্যাপ ট্যাগের ভিতরে নিলাম, স্লাইডারটাকে আমরা সেকশনের ভিতরে নিলাম, এবং এরকম যদি আরো থাকে কন্টেন্ট বা নিচে এরকম আরো থাকে সেগুলো আমরা সেকশনের ভিতরে নিব, এবং লাস্টে যেটা ফুটার সেটা আমরা ফুটার ট্যাগের ভিতরে নিব। আর আমাদের কাজের সুবিধার্থে আমরা প্রত্যেকটা ডিপ এবং প্রত্যেকটা ডিপ অথবা আপনার এই যে ট্যাগ যেগুলো আপনার সেকশন, ফুটার, হেডার যেগুলো ইউজ করছি এগুলোর সাথে আমরা ক্লাস অ্যাড করছি। তো এটা কেন করছি এটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। দেখেন হেডারের ভিতরে নরমালি থাকে কি? হেডারের ভিতরে নরমালি থাকে একটা লোগো থাকে। তা আমরা আপাতত একটা লোগোই দিচ্ছি, আর কিছু দিব না, কারণ আমরা সিম্পল একটা ডিজাইন করা শিখতেছি। আসেন আমরা তাহলে নেট থেকে একটা লোগো আমরা নিয়ে আসি। আচ্ছা, HTML বাদ দিয়ে দিই, শুধু লোগোটা লিখে দিই।
দেখেন আমরা ইন্টেলের একটা লোগো আছে, ইন্টেলের লোগোটাই আমরা নিয়ে আসতে পারি, অথবা এখানে অনেকগুলো লোগোই আছে, যে কোনো আমরা একটা নিতে পারি। তো সাপোজ আমরা এটাই নিলাম। ইমেজটা অনেক বড় বড় একটা ইমেজ। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা না, দেখছেন এটা দাগ আছে, এজন্য আমরা এটা নিব না, আমরা অন্য একটা দেখি। আচ্ছা, এটাই নিয়ে আসি আমরা। তাহলে সেভ ইমেজ অ্যাজ, এটা আমরা আপাতত ডেস্কটপেই রাখি। দেখেন আমরা এতদিন কিন্তু আমাদের ডিজাইন যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে আমরা সরাসরি ইন্ডেক্স ফাইল রাখছি, তারপরে সিএসএস ফাইল রাখছি, ইমেজ রাখছি, এগুলো রেখে কিন্তু আমরা শিখছি। কিন্তু আমরা যখন প্রফেশনাল কাজ করতে যাব তখন আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য, যেমন সিএসএস এর জন্য আলাদা একটা ফোল্ডার করতে হবে, তারপরে জেএস জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফোল্ডার করতে হবে, তো এবং ইমেজ আমরা যে ছবিগুলো রাখবো, ছবিগুলোর জন্য আমরা আলাদা একটা ফোল্ডার করব। তাহলে আমরা এখানে একটা ফোল্ডার করি, এই ফোল্ডারটার নাম রাখবো আমরা আইএমজি, বা ইমেজেস একটা ফোল্ডার করলাম আমরা। ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা আমাদের লোগোটা থাকবে, দেখেন এই লোগোটা আমাদের এখানে পেস্ট করলাম। তো এটার নাম শুধু আমরা লোগো রাখি, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। লোগো ডট পিএনজি। তাহলে আমরা এখানে এটাকে কপি করি, তো এটার ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, হেডার এরিয়ার ভিতরে ডিভের নাম দেব কি, লোগো। লোগোটা কি এখানে ক্লাস। লোগোর ভিতরে আমরা আমাদের ইমেজটা, আমাদের যে লোগোটা বসাবো, তাহলে লোগোটা কি একটা ইমেজ, তাহলে ইমেজ বসাতে গেলে কি করতে হবে, আমাদের আইএমজি যে ট্যাগটা আছে সেই ট্যাগটা আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা তো জানি যে আইএমজি ট্যাগটা কিভাবে ব্যবহার করতে হয়। আইএমজি লিখে আমরা কন্ট্রোল ই চাপ দিব যারা আমরা জেন কোডিং ইউজ করব। তো দেখেন এসআরসি হলো সোর্স, যেখানে আমরা আমাদের ইমেজের নামটা দিব। তো সোর্সটা দেখেন আমরা এতদিন কি করছি, ইমেজের নামটা বসাই দিচ্ছি সরাসরি। কিন্তু একটা জিনিস দেখেন যে আমরা এই নামটা যখন বসাইছিলাম তখন কিন্তু এই ফোল্ডারের ভিতরে ইমেজটা কিন্তু এইখানে ছিল, কিন্তু ইমেজটা কিন্তু এখন এইখানে নাই। ইমেজটা আছে কোথায়, একটা ফোল্ডারের ভিতরে। তাহলে আমাদেরকে কিন্তু ওই সোর্সকে চিনায় দিতে হবে যে এই ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজটা রাখা আছে। তা না হলে ও তো মনে করেন হিউম্যান না, ও তো নিজস্ব চিন্তা ভাবনা বা ক্যালকুলেশন করার শক্তি নেই। ঠিক আছে, আমরা যা দেখাই দিব বা আমরা যা বলবো বা আমরা যা করতে বলবো সে কিন্তু সেটাই করবে। তো দেখেন, তো এটা আছে কোথায়, ইমেজ ফোল্ডারের ভিতরে। তাহলে আমরা ওকে চিনাই দিব যে ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগোটা আছে। তো ফোল্ডারের নামটা সবসময় এইভাবে লিখতে হয়, এটা মনে রাখবেন। যে তার অর্থ হলো যে যখন সে লোগোটাকে খুঁজতে যাবে তখন সে ইমেজ ফোল্ডারে ঢুকবে, প্রথমে ইমেজ ফোল্ডারে ঢুকবে, ইমেজ ফোল্ডারে ঢুকে তারপরে সে এই ইমেজটাকে সিলেক্ট করবে। এতটুকু তো সবাই বুঝতে পারছেন? ওকে। আর অল্টারে কি লিখবেন, অল্টারে লিখবেন অবশ্যই এই লোগো লিখবেন না, আপনার যে কোম্পানির নামটা সেটা আপনার এই অল্টারনেটিভ টেক্সটের ভিতরে আসবে। সাপোজ আমরা যে লোগোটা নিলাম এই লোগোটা হচ্ছে আপনার ফায়ারবার্ড এসকিউএল ডট ওআরজি এর একটা লোগো। তাহলে এখানে কিন্তু ঠিক আছে, তার মানে এখানে কি হবে, এখানে হবে কোম্পানি নেম। ক্লিয়ার? আচ্ছা,
এখন আমরা এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের আউটপুটটা কি আসলো। বিশাল, ঠিক না? কিন্তু আমাদের তো এত বড় লোগোর আমাদের দরকার নেই। তা আমরা যখন ফটোশপ ক্লাস করব তখন আমরা এই ইমেজটাকে ফটোশপে ছোট করে নিব। তো এখন আমরা তো আসলে ফটোশপ এখন আমরা কেউ শিখে আসিনি, ঠিক না? তা আপাতত কাজ চালানোর জন্য আমরা এটাকে মানে এখানে এটাকে রিসাইজ করে দিব। এখানে আমরা উইডথ দিয়ে দিলাম ধরেন আপনার 150 পিক্সেল। আর আমরা হাইটটা কেন দিব না বলেন তো? কারণ হাইটটা যদি আমরা দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের লোগোটা ভেঙে যেতে পারে। 150 আর একটু ছোট করলে মনে হয় ভালো হয়। তাহলে এটা 100 পিক্সেল করে দিই আমরা। ঠিক আছে না? আচ্ছা দেখেন, তো এখন আমাদের লোগোটা চলে আসছে। তো আমাদের তাহলে হেডার এরিয়ার কাজটা শেষ, যে আমরা শুধু লোগোটা রাখবো। আজকে আপনাদের আমি মেনু বানানো শেখাবো, যে আমরা কিভাবে খুব সহজে একটা মেনু ক্রিয়েট করতে পারি। তো মেনুটা ক্রিয়েট করতে গেলে আমরা ইউএল এলাই করছি না? তো আমরা ইউএল দিয়ে মেনুটা ক্রিয়েট করব এবং এটা দিয়ে সবসময় মেনুটা ক্রিয়েট হয়। আমরা ভিতরে আরেকটা ডিভ নিলাম, ডিভ ডট মেনু। এটার ভিতরে আমরা ইউএল এর ভিতরে কি এলাই। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? এখন বলেন তো, আমরা তো মেনুতে ক্লিক করব, ক্লিক করলে সেটা একটা ডেস্টিনেশনে যাবে। তো আমি যখন একটা মেনুতে ক্লিক করব সে একটা ডেস্টিনেশনে যাবে, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? কোন ট্যাগটা ইউজ করতে হয় আমাদের? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি না আমরা ক্লিক করার জন্য? তো আমি যখন ক্লিক করব তখন সে একটা ডেস্টিনেশনে যাচ্ছে, তাহলে সেটার জন্য আমরা কি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করি না? এ ট্যাগ। হ্যাঁ, এ ট্যাগটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে, মনে রাখবেন। তাহলে এই জন্য আমরা ইউএল এর ভিতরে এ দিলাম। আপাতত আমরা এখানে একটা হ্যাশ দিয়ে রাখি এবং এটার ভিতরে আমরা দিয়ে রাখলাম হোম, তাই না? হোম এরকম থাকে তো। তো এটাকে আমরা কপি করি, হোম দিলাম, হোমের পরে দিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট আস এর পরে দিলাম প্রোডাক্টস, তারপরে দিলাম ব্লগ, পোর্টফোলিও, কন্টাক্টস। এমনই তো না? তাহলে আমরা আউটপুটটা দেখি। আসছে, এবং প্রত্যেকটা কিন্তু ক্লিকেবল লিংক আসছে, দেখছেন? এখানে গেলে কিন্তু হাত আসতেছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা মেনু বানাবো, সুন্দর একটা মেনু বানাবো। তাহলে এই কাজটা আমরা যে করতেছি, তাহলে আমাদের সিএসএস টা কিভাবে লিখতে হবে সেটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা কি লিখতেছি বলেন তো? এটা কিন্তু কমেন্টস, সিএসএস কমেন্টিং দেখাইছিলাম না? মনে আছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কিভাবে করব দেখেন, আমাদের একটা মেইন ডিভ আছে, সেই ডিভটার নাম হচ্ছে মেনু। তো আমরা এখানে নেই, এভাবে তো লেখে না? তো আপনারা করবেন কি জানেন? আপনারা এটা কপি করবেন,
কারণ কি, যদি আপনি লিখতে ইনকেস ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিএসএসটা আসবে না। এটা লিখবেন, দেন এটা, তারপরে নিচে আসি। আরেকটা কাজ করবেন, এই যে ডট দিয়ে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে এই ব্র্যাকেটটা করবেন। এটা চলে আসলো কেন? আচ্ছা, দেন কন্ট্রোল ডি চেপে অনেকগুলো বানায় রাখবেন এরকম। এতে করে হবে কি, আপনাদের বারবার এই একই জিনিসটা লেখা লাগবে না। যেমন দেখেন, আমি মেনু মেনু মেনুর পরে মেনুর ভিতরে কি আছে, ইউএল। হ্যাঁ, তাহলে আমি আপনাদের বলছিলাম যে আমার এটার ভিতরে কিন্তু অনেকগুলা ইউএল আসতে পারে। তা আমি যখন কোনো নির্দিষ্ট একটাকে ডিফাইন করব, যে আমি এইটাকে টার্গেট করব, তখন কিন্তু ক্লাস ধরে ধরে আসতে হয়। যেমন আমি এই ইউএলটাকে স্টাইলাইজ করলে আমাকে লিখতে হবে যে এটা মেনুর ভিতরে আছে না ইউএলটা, তাহলে আমরা লিখব মেনু ইউএল। তাহলে এটাকে আমরা কপি করি, ডি, মেনুর ভিতরে কি আছে, ইউএল। আবারও দেখেন, এই ইউএলটাকে আমরা স্টাইলাইজ করব, এই জন্য এটা মেনুর ভিতরে আছে। আর মেনুর এরিয়াটা কতটুকু, এতটুকু। অতএব এই ইউএলটাকে স্টাইলাইজ করতে গেলে আমরা লিখব মেনু ইউএল। মেনুটা হচ্ছে কি, ক্লাস ইউএল। তাহলে এই যে ক্লাস মেনু ইউএল। আচ্ছা, এবার দেখেন ইউএল এর ভিতরে কি আছে, এলআই। তাহলে আমাদের এটাকে স্টাইলাইজ করতে হবে কিভাবে, মেনু ইউএল এলআই। তাহলে এটাকে আমরা লিখি এখানে মেনু ইউএল এলআই। এবার দেখেন, আমি যখন আবার এ কে স্টাইলাইজ করব, এটা একটা ট্যাগ না, তাহলে আমরা কি লিখব, মেনু ইউএল এলআই এ। মেনু ইউএল এলআই এ। এতটুকু বুঝছেন সবাই? যে তাহলে আমি যখন এটাকে স্টাইলাইজ করব তখন এইটাকে কিন্তু এইভাবে ধরে ধরে করতে হবে। প্রথমে আমরা মেনুটাকে লিখলাম, তারপরে মেনু ইউএল, তারপরে মেনু ইউএল এলআই, তারপরে হলো মেনু ইউএল এলআই এ। ওকে, তো এখানে কাজ করতে গিয়ে আমরা যেমন ধরেন ডিফল্ট মার্জিন থাকে, ইউএল যে ট্যাগটা আছে, এই ইউএল এর ডিফল্ট মার্জিন থাকে এবং প্যাডিং থাকে, ডিফল্ট ভাবেই থাকে। তো এটাকে আমরা প্রথমে 0 করে দিব, মার্জিন 0, প্যাডিং 0। আচ্ছা, এখন দেখেন আমরা আউটপুটটা একটু দেখি। দেখেন এখানে এই যে আপনার এটা কি আসছে, লিস্ট স্টাইল আনঅর্ডার লিস্ট, ঠিক না? তাহলে এই আনঅর্ডার লিস্ট এটা কি একটা স্টাইল না? তাহলে আমরা এটাকে কি লিখতাম, লিস্ট স্টাইল টাইপ লিখতাম না? মনে আছে? এটা কিন্তু লিস্ট স্টাইল টাইপ। তাহলে আমরা যখন এটাকে চেঞ্জ করছি তখন আমরা কি লিখতাম, লিস্ট স্টাইল টাইপ কি লিখছিলাম, সার্কেল লিখছিলাম, তারপরে বক্স লিখছিলাম, স্কোয়ার, তারপরে সার্কেল। হ্যাঁ, এরকমই তো লিখছিলাম। কিন্তু আমি চাচ্ছি যে আমি যখন মেনু করব তখন এই জিনিসগুলা থাকবে না। তাহলে কি লিখতে হবে, বলেন? লিস্ট স্টাইল টাইপ নান। কারণ আমাদের মেনুর ভিতরে যদি এই জিনিসগুলো থাকে তাহলে কি আমাদের মেনুটা সুন্দর দেখাবে? দেখাবে না। দেখেন চলে গেছে। আর আমরা যদি লিস্ট স্টাইল টাইপটা না দেই, শুধু লিস্ট স্টাইল দেই, তারপরও কিন্তু একই কাজই করবে। দেখেন কাজ করছে না? তাহলে আমাদের ইউএল থেকে কি করতে হবে, ইউএল থেকে মার্জিনটা 0 করে দিতে হবে,
প্যাডিংটা 0 করে দিতে হবে এবং এই যে লিস্ট স্টাইলটা আছে সেটাকে নান করে দিতে হবে যাতে এটা দেখা না যায়। ডিসপ্লে নান দেখাইছিলাম না, এরকম লিস্ট স্টাইলটা নান করে দিলাম। না, এটা আমাদের সিএসএস দিয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন যে এটা তো নিচে নিচে আছে, কিন্তু আমাদের মেনু করতে হলে এটা কি করতে হবে, এটা পাশাপাশি আসতে হবে। তো পাশাপাশি নিয়ে আসতে হলে এখন একটা জিনিস খেয়াল করেন যে পাশাপাশি কে আসবে, ইউএল আসবে না এলআই আসবে। এখানে প্রত্যেকটা কিন্তু এলআই, লিস্ট না, লিস্ট এই জন্য প্রত্যেকটা কিন্তু এলআই, এবং এই এলআই কিন্তু একটা এলআই এর নিচে আরেকটা এলআই ডিফল্ট ভাবে আছে। তো আমরা কি করব, একটা এলআই এর পাশে আরেকটা এলআই আসবে, প্রত্যেকটার পাশে পাশাপাশি আসবে। এই জন্য আমরা এখানে দেখেন যে মেইন মেনু ইউএল এলআই, এলআই কে আমরা ফ্লোট লেফট করে দিব। ফ্লোট লেফট অর্থ কি, যে সে বামে থাকবে। হ্যাঁ, এবং প্রত্যেকটার বাম বাম দিকে থাকবে। এখন রিফ্রেশ দেই, দেখেন আসছে পাশাপাশি। দেখেন পাশাপাশি কিন্তু চলে আসছে, কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর না, ঠিক আছে? এটাকে আরো সুন্দর করতে হবে। তাহলে এটা 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 কি করলে সুন্দর লাগবে, এটা আরেকটু ফাঁকা ফাঁকা হবে, একটা থেকে আরেকটা দূরত্ব সমান থাকবে। তো এখানে দেখেন আমরা কি করছি, অ্যাঙ্কর ট্যাগটা এ ট্যাগ যেটা, সেই অ্যাঙ্কর ট্যাগ একটা ট্যাগের সাথে আরেকটা ট্যাগের যে টেক্সট, এটার মানে আমরা একটা প্যাডিং দিব। প্যাডিং দিলে কি হবে, যে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে আমি যখন একটা কন্টেন্টের প্যাডিং দেই তখন কিন্তু সে চারপাশ দিয়ে সে জায়গা নেয়। যেমন ধরেন আমি প্যাডিং 20 পিক্সেল লিখলাম, তাহলে কি করবে, সে এই কন্টেন্টের চারপাশ দিয়ে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিবে না? তাহলে আমাদের এখানে ফাঁকা করতে গেলে কি করব, আমরা প্যাডিং ইউজ করব। তাহলে দেখেন মেইন মেনু ইউএল এলআই, মেইন মেনু ইউএল এলআই, এটাতে আমরা প্যাডিং দিব। তো আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ইউএল এলআই এর যে যতটুকু এরিয়া আছে এই এরিয়াটুকু যেন ব্লক হয়ে থাকে। আচ্ছা, ব্লকের জিনিসটা আমি পরে দেখাচ্ছি, আগে দেখেন প্যাডিং দেই। তো প্যাডিংটা আসতেছে কোথায়, এলআই এলআই এ, এলআই এ বলতে দেখেন এই যে এলআই এ, এই এর উপরে এবং নিচে, ডানে এবং বামে আমরা কতটুকু নিব। তো আমরা চাচ্ছি যে আমরা প্যাডিং উপরে এবং নিচে রাখবো 10 পিক্সেল, তাহলে, এবং ডানে এবং বামে রাখবো আমরা 15 পিক্সেল। তাহলে এই জিনিসটা মনে হয় আপনাদেরকে আমি আগে দেখাইনি, যে আমরা যদি দুইটা লিখি, 4টা লিখলে ক্লকওয়াইজ আসে, আর যখন আমরা দুইটা লিখবো তখন প্রথমটা হচ্ছে উপরে এবং নিচে, আর পরেরটা হচ্ছে ডানে এবং বায়ে, এটা মনে রাখবেন। তাহলে প্যাডিং আমরা দিলাম। প্যাডিং দেওয়ার পরে দেখেন আউটপুটটা কি আসে, কি আগের চাইতে তো সুন্দর লাগতেছে, তাই না? ঠিক আছে, এবার দেখেন আমরা এখানে ডিফল্ট ভাবে নিচে একটা আন্ডারলাইন আছে, ঠিক না? তো এটা কি আমরা দেখছিলাম, এটা আমরা সিএসএস দেখছি? আর সিএসএস আমরা দেখি নাই। তাহলে দেখেন আমাদের টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনটা কেন আসছে, টেক্সট ডেকোরেশনের জন্য। যেখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আন্ডারলাইন আসছে টেক্সটে, এইচটিএমএল এ টেক্সটের নিচে আন্ডারলাইন আসছে, তাহলে এই আন্ডারলাইনটা কেন আসছে, টেক্সট ডেকোরেশনের জন্য। আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগ, এ ট্যাগে
আপনার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনটা হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, সেটাকে আমাদের কি করে দিতে হবে, নান করে দিতে হবে। নান করে দিলে সেটা চলে যাবে। এবার আমরা রিফ্রেশ দেই, দেখেন চলে গেছে। ওকে, এখন একটা জিনিস মনে রাখবেন যে এখানে দেখেন এই যে হোম, এই হোম লেখাটা কার কার ভিতরে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে না, মানে একদম নিয়ারেস্ট তো সেই, তাই না, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তাহলে আমাদের এই যে এটার ফন্ট সাইজ, তারপরে এটার কালার, যা কিছু দিব সেটা আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিব। তার অর্থ হচ্ছে যে আমরা এই ULLIA এর ভিতরে আমরা যে স্টাইলটা দিব সেটাই পাবে। আচ্ছা, এবার আমরা তাহলে গুগলে একটু সার্চ দিই, আমরা সুন্দর একটা মেনু দেখি, কারণ আমাদের মেনুটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু স্টাইলাইজ করব। তা আমরা একটু কনসেপ্ট নিয়ে আসি যে ভালো একটা মেনু দেখে আসি, যে ওই মেনুটার মতো আমাদের মেনুটা করব আমরা। তো এটাকে আমরা একটু ফন্টটাকে চেঞ্জ করি, ফন্টের কালারটাকে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি। তো আমরা ইউএল এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ইউএল এর না, আমরা পুরা একদম সম্পূর্ণ মেনু, যেটা মেনুর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিব একটু কালোর ভিতরে। আচ্ছা, আমরা টেক্সট কালারটা চেঞ্জ করি, টেক্সট কালার এবং ফন্টটা চেঞ্জ করি। কালার, ফন্ট সাইজ, 15 পিক্সেল, ফন্ট বোল্ড। যদি বোল্ড করার প্রয়োজন হয় আমরা বোল্ড করব, আর প্রয়োজন না হলে আমরা বোল্ড করব না। আচ্ছা, এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। আচ্ছা দেখেন মেনুটা আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো আমরা আমাদের যেই স্ট্রাকচারটা, সাপোজ আমাদের মেইন স্ট্রাকচারটা কি, আমাদের বডির ভিতরে মেইন কন্টেইনার আমাদের একটা ক্লাস ছিল না? তো আমরা মেইন কন্টেইনার যেটা ছিল ওটাকে আমরা কিছুই করিনি, তো এটাকে আমরা একটু স্টাইলাইজ করে আসি। দেখেন আমাদের ওয়েবসাইটের একটা উইথ নিতে হবে, একটা উইথ নিতে হবে। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে একটা উইথ নেই, উইথ আমরা এখানে পার্সেন্টেজ ইউজ করব, আমরা এখানে ইউজ করব 80%। তার মানে পার্সেন্টেজটা আমরা কেন ইউজ করতেছি, আমি চাইলে এখানে উইথ একটা ফিক্সড উইথ দিতে পারতাম, যেমন আপনার 700 পিক্সেল বা 800 পিক্সেল দিতে পারতাম। ঠিক আছে, তো ঠিক আছে পার্সেন্টেজটা আপাতত না দেই, দিলে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে। আমি এখানে দিলাম 960 পিক্সেল। এখন দেখেন আমাদের স্ক্রিনের রেজুলেশন কত, একটা জিনিস সেটা আমাদেরকে একটু দেখতে হবে। স্ক্রিন রেজুলেশনটা কত রেজুলেশন আমরা ইউজ করতেছি, আমরা ইউজ করতেছি 1024।
1024 ইউজ করতেছি, কিন্তু আমরা এখানে স্ক্রিন এখানে আমরা ইউজ করলাম কত 960। তো আমরা যখন 960 ইউজ করলাম, আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। এটা যদি দেই, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য দিলাম। দেখেন এটা কিন্তু একটা পাশে চলে আসছে না, এই পাশে একটু জায়গা আছে, আমরা আর একটু ছোট করে দেই, 800 পিক্সেল দিই আমরা। দেখেন এটা একটা পাশে চলে গেল না, কিন্তু আমাদের ওয়েবসাইটটা আসার কথা কোথায়, পেজটা মাঝখানে, কারণ এই পাশে যতটুকু সাদা সাদা স্পেস ছেড়ে দিবে, এই পাশেও কিন্তু ততটুকু ছেড়ে দিবে, এটা মাঝখানে আসবে। তো মাঝখানে আনার জন্য আমাদের লিখতে হবে মার্জিন 0 অটো। এই মার্জিন জিরোটার অর্থটা কি? মার্জিন জিরোটার অর্থ হচ্ছে যে উপরে মার্জিন 0 হবে এবং নিচে মার্জিন 0 হবে এবং দুই পাশে সে অটোমেটিক সেন্টারে চলে আসবে, এই জন্য আমরা অটোটা ইউজ করছি। আসছে মাঝখানে? তাহলে আমাদের ওয়েব পেজটা কিন্তু এখন ঠিক আছে, সেন্টারে। এখন আমরা এই কালারটা উঠাই দিই, এই কালারটা শুধু ইউজ করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা আচ্ছা দেখেন, তো মেনুটা মোটামুটি হয়েছে। এখন আমরা মানে অনেক জায়গায় দেখবেন ম্যাক্সিমাম মেনুতেই আপনার যখন আমরা মেনুটার উপরে মাউসটা নিয়ে যাই, তখন কিন্তু টেক্সটের কালারটা হয় চেঞ্জ হয়ে যায় অথবা ব্যাকগ্রাউন্ড কালার আসে। তো এটা কিভাবে আসে? ওই ওই জিনিসটাকে বলে হোভার। হোভার হলো যে আপনি যখন কোনো কন্টেন্টের উপরে মাউসটাকে নিয়ে যাবেন, ওইটাকে বলে হোভার। যে মাউসটাকে যখন নিয়ে যাবেন তখন সেই কন্টেন্টে একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা আপনার যে কোনো ধরনেরই হতে পারে। তো আমরা কি ধরনের চেঞ্জ চাচ্ছি? যখন আমরা অ্যাঙ্কর ট্যাগের উপরে আমরা যখন মাউসটা নিয়ে যাব, তার অর্থ হচ্ছে যে আমরা যখন এই যে হোম, অ্যাবাউট আস, প্রোডাক্টস, এটার উপরে যখন আমরা মাউসটা নিয়ে যাব তখন আমরা কি ধরনের চেঞ্জ চাচ্ছি। তা আমাদের মনে করেন এখানে কালারটা আছে, এটা আমরা চাচ্ছি কালারটা চেঞ্জ হবে। কালারটা হয়ে গেল গ্রিন। এখন আসেন, এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি চেঞ্জ হচ্ছে, গ্রিন হচ্ছে। তাহলে হোভার জিনিসটা বুঝতে পারলেন সবাই? তারপর চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আপনার এটা যে লোগোটার জন্য এরকম হচ্ছে, ঠিক আছে, থাকবে না এটা, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখেন, যখন আমরা এটা করতেছি তখন এই ভিতরে লেখাটা যদি সাদা হতো তাহলে কিন্তু আরো ফুটতো ভালো, ঠিক না? আমরা ভিতরে লেখাটাকে সাদা করে দিই। ঠিক আছে না এবার? আচ্ছা, এটা এই পুরো মেনুটার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য আমাদের যে মেইন যেই মেনুটা আছে, তার অর্থ হচ্ছে যে ডিভের ভিতরে আমাদের পুরো মেনুটা আছে, সেই ডিভটাকে অথবা নেভিগেশন যে এরিয়া, যে কোনো একটাকে আমরা
ব্যাকগ্রাউন্ড দিব। তো আমরা মেনুটার ভিতরেই দেই ব্যাকগ্রাউন্ড। কি কালার দিব বলেন? আর আচ্ছা, এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে আসি। আসেনি। এখানে আমরা ওভারফ্লো হিডেন ইউজ করব। ওভারফ্লো হিডেন ইউজ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের মেনুটার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। আর এখানে যে লোগোর কারণে যে ভেঙে যাচ্ছিল এই যে এই মেনুটা, এখন কি আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন মাউসটা হোভার করতেছি এর কিন্তু সরাসরি চলে আসতেছে, সরাসরি আসতেছে না, ঠাস করে চলে আসতেছে, কিন্তু জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না। কিন্তু এটা যদি একটু স্মুথ হয়ে আসতো তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতো। তাই এটা একদম সহজ একটা জিনিস। এই যে মেনু ULLIA মনে রাখবেন, মেনু মানে আপনি এই মেনুটা তো আমি নিছি, আপনি হয়তো অন্য একটা নাম দিতে পারেন। ঠিক আছে, সেই অনুযায়ী ULLIA যেটা থাকবে সেই এটার ভিতরে লিখবেন ট্রানজিশন। ট্রানজিশন 0.6 দিলাম আমি। ঠিক আছে, এটার স্ট্যান্ডার্ড হলো 1। ঠিক আছে, হ্যাঁ, এটার ভিতরে আপনি যে কোনো একটা ইউজ করবেন, এটা ভালো। আমি 1 সেকেন্ডের 10/6 এটা ইউজ করলাম। তা রিফ্রেশ দেই। কি কোনো চেঞ্জ আসছে? ঠিক আছে, এখন এখানে যদি আমি ধরেন আপনার 9 দিলাম, 9 দিলে কি হবে? একটু স্লো হবে না ফাস্ট হবে বলেন? একটু স্লো হবে, কারণ ডিউরেশনটা যে কত সময় নিবে আমি কিন্তু সেই সময়টা বলছি। কি সুন্দর লাগতেছে না এটা এখন? কিন্তু সুন্দর লাগতেছে না কারণ আমাদের মেনুর যে কালারটা, এই কালারটা অন্য একটা কালার দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আমরা তো জিনিসটা শিখলাম, কালারটা কোনো ফ্যাক্ট না। তো আমরা যে আজকে মেনু বানানো শিখলাম, আজকে আপনাদের মানে ক্লাস ওয়ার্ক থাকবে যে আপনারা বাসায় গিয়ে সুন্দর সুন্দর মেনু বানাবেন, বানায় ফেসবুকে আপলোড করবেন, আমি এটা দেখব। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।